গাজায় গণউচ্ছেদ পরিকল্পনার কঠোর বিরোধিতা জর্ডান পাকিস্তানের। শাসন কাঠামো ঢেলে সাজানো ও পুনর্বাসন ইস্যুতে বৈঠক। পশ্চিম তীরে ইসরায়েলের হামলা অব্যাহত। মিয়ানমারের সাংহাইয়ে প্রতিরোধ গোষ্ঠীর অতর্কিত হামলায় 50 জান্তা সেনা নিহত, আটক 15। দীর্ঘ 35 বছর পর থাইল্যান্ড সীমান্তের মডং শহর পুনরায় বিদ্রোহীদের দখলে। রাশিয়ার রিয়াজানে তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলা। জবাবে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ হামলায় নিহত 4। জ্বালানি খাতে বড় রদবদলের ঘোষণা জেলেনস্কির। এবং থামছে না অবৈধ পথে ইউরোপ যাত্রা। সাগর পাড়ি দিতে গিয়ে ঘটছে প্রাণহানি। লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় 4 বাংলাদেশের মরদেহ উদ্ধার। গাজার বাসিন্দাদের অন্য কোথাও স্থানান্তরের বিষয়ে অমত প্রকাশ করেছে জর্ডান ও পাকিস্তান। উপত্যকা থেকে ফিলিস্তিনিদের গণ উচ্ছেদের পরিকল্পনার বিরোধিতা করবেন বলে জানান জর্ডানের রাজা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী। এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজায় চলছে শিক্ষা ব্যবস্থা পুনঃস্থাপনের কাজ। অঞ্চল জুড়ে প্রায় 82% স্কুল ধ্বংস হয়ে যাওয়ার কাজটি সহজ হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গাজার পাশাপাশি পশ্চিম তীরে এখনো অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। গাজা ও পশ্চিম তীরে অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। খান ইউনিসের দক্ষিণাংশ, গাজা সিটির উত্তরাঞ্চল এবং রাফা সীমান্ত জুড়ে দখলদারদের হামলায় নতুন করে ধ্বংস হয়েছে বহু স্থাপনা। স্যাটেলাইট চিত্র অনুযায়ী যুদ্ধবিরতির পরও 1 মাসে অন্তত 1,500 ভবন উড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরে রামাল্লার কাছে অবৈধ বসতি স্থাপনকারীদের আক্রমণে কয়েকজন ফিলিস্তিনি নিখোঁজ হওয়ার ঘটনাও সামনে এসেছে। এদিকে গাজাবাসীকে অন্যত্র স্থানান্তরের বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়েছে জর্ডান ও পাকিস্তান। ইসলামাবাদে 2 দিনের বৈঠকে জর্ডানের রাজা আব্দুল্লাহ ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, গাজার মানুষকে গণ উচ্ছেদের কঠোর বিরোধিতা করবেন তারা। যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে আরব ইসলামী 8টি দেশের সমন্বিত উদ্যোগ, শাসন কাঠামো পুনর্গঠন ও পুনর্বাসন পরিকল্পনা নিয়েও আলোচনা হয় বৈঠকে। এই পরিস্থিতিতেই গাজাকে ধীরে ধীরে আগের রূপে ফিরিয়ে আনার প্রচেষ্টা শুরু হয়েছে। চলছে অঞ্চলটির শিক্ষা ব্যবস্থা পুনঃস্থাপনের কাজ। 2 বছরের ইসরায়েলি আগ্রাসনে ধ্বংস হয়ে গেছে গাজার প্রায় 82% স্কুল ভবন। এর মধ্যেও অস্থায়ীভাবে পাঠদান শুরুর ব্যবস্থা করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। ধ্বংসস্তূপে পরিণত স্কুলের উঠান কিংবা পাশের খালি জমিতে অস্থায়ী স্কুল তৈরির উদ্যোগ চলছে। তবে শিক্ষা সামগ্রিক ঘাটতি ও নিরাপদ পরিবেশের অভাবে এই কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে শিক্ষার্থীরা। যুদ্ধ চলাকালীন তারা শারীরিক ও মানসিক 2 ভাবেই হারিয়ে ফেলেছে স্বাভাবিক ছন্দ। শিক্ষকরা বলছেন, যুদ্ধোত্তর মানসিক চাপ সামলে শিক্ষায় ফিরিয়ে আনাই এখন সবচেয়ে কঠিন কাজ। মিয়ানমারের সাংহাইয়ে বিদ্রোহী গোষ্ঠীর অতর্কিত হামলায় গত কয়েকদিনে 50 জান্তা সেনা নিহত হয়েছেন। আটক করা হয়েছে আরো 15 সেনা সদস্যকে। পরে অঞ্চলটিতে সামরিক বাহিনী বিমান হামলা চালালেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কে পালিয়েছেন 5,000-এর বেশি বাসিন্দা। এদিকে দীর্ঘ 35 বছর পর মিয়ানমার থাইল্যান্ড সীমান্তের কৌশলগত মডং শহর পুনরায় দখলে নিয়েছে বিদ্রোহীরা। এমন পরিস্থিতিতে মিয়ানমার ভিত্তিক আন্তর্জাতিক প্রতারণা চক্রের বিরুদ্ধে অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের সাগাইং অঞ্চলে গত কয়েকদিন ধরে বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স ও জান্তা সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে, দুপক্ষের সংঘর্ষে কান্তবালু ও খিউন সীমান্তে অর্ধশত সেনা ও সামরিক বাহিনী সমর্থিত মিলিশিয়ার সদস্য নিহত হয়েছে। বেশ কয়েকজন আটক হয়েছে পিডিএফ এর হাতে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। অতর্কিত হামলায় সেনা নিহতের পর ওই এলাকায় আকাশপথে আক্রমণ চালায় সেনাবাহিনী। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুপক্ষের তীব্র সংঘাতের জেরে অন্তত 14টি গ্রামের 5,000-এর বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলে বেকায়দায় পড়েছে জান্তা বাহিনী। দীর্ঘ 35 বছর পর মিয়ানমার থাইল্যান্ড সীমান্তবর্তী কৌশলগত মডং শহর পুনর্দখল করেছে কারেন ন্যাশনাল ইউনিয়ন KNU বিদ্রোহী এবং তাদের মিত্ররা। জান্তা বাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষের পর সেনারা থাইল্যান্ডে পালিয়ে যায়। পাহাড়ি এই শহরটি সিংখন পাস সীমান্তে অবস্থিত। এর পাশে থাইল্যান্ডের প্রাচ্য অব খিরিকান প্রদেশ। মডং একসময় KNUর মাইক জেলার সদর দপ্তর ছিল। 1990 সালে এটি জান্তার দখলে চলে যায়।
এদিকে মিয়ানমার ভিত্তিক আন্তর্জাতিক প্রতারণা চক্রের বিরুদ্ধে অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, এরই মধ্যে থাইল্যান্ডে গঠিত নতুন স্ক্যাম সেন্টার স্ট্রাইক ফোর্স মোতায়েন করেছে এফবিআই। অভিযানের অংশ হিসেবে এরই মধ্যে কারেন্ট স্টেটের তাইচেং স্ক্যাম কম্পাউন্ডের ওয়েবসাইট জব্দ করা হয়েছে। এছাড়া স্ক্যাম ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ডেমোক্রেটিক কারেন্ট বেনেভোলেন্ট আর্মি ডিকেবিএ এবং এর কয়েকজন নেতার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্ট্রাইক ফোর্সের দাবি, চীনা অপরাধ চক্র পরিচালিত এসব কেন্দ্র থেকে প্রতি বছর মার্কিন নাগরিকদের কাছ থেকে প্রায় $10 বিলিয়ন হাতিয়ে নেওয়া হয়। রাশিয়ার রিয়াজান অঞ্চলের তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনীয় বাহিনীর দাবি, এই হামলা মস্কোর ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার সক্ষমতা কমানোর পরিকল্পিত প্রচেষ্টার অংশ। জবাবে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ হামলায় 4 জন নিহত হয়েছেন। জুলাইয়ের পর থেকে ইউক্রেনের রেল ব্যবস্থায় রুশ হামলা 3 গুণ বেড়েছে। এছাড়া দেশটির জ্বালানি খাতে $100 মিলিয়ন দুর্নীতি কেলেঙ্কারিতে বড় ধরনের রদবদলের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আসন্ন শীত সামনে রেখে ইউক্রেনের জ্বালানি খাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে রাশিয়া। এবার সে হামলারই যেন প্রতিশোধ নিল কিয়েভ। স্থানীয় সময় শনিবার মস্কোর কাছে রাশিয়ার একটি তেল শোধনাগারে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। শনিবার সামাজিক মাধ্যমে ইউক্রেনীয় সেনাবাহিনী জানায়, শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার সক্ষমতা কমাতে রিয়াজান অঞ্চলের এই তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে। হামলার পর তেল শোধনাগারটিতে আগুন লেগে যায়। যদিও রিয়াজানের স্থানীয় কর্তৃপক্ষ দাবি করেছে 25টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং পড়ে যাওয়া টুকরো থেকেই আগুন লেগেছে। অন্যদিকে ইউক্রেনের খেরসন অঞ্চলে রুশ হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। জাপোরিঝিয়ায়ও এদিন হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী অলেক্সি কুলেবা জানিয়েছেন, জুলাইয়ের পর দেশটির রেল ব্যবস্থায় রুশ হামলা 3 গুণ বেড়েছে। দেশের মোট পণ্য পরিবহনের 63% এবং সামরিক সহায়তার বড় অংশ এই রেল পথে আসে। কুলেবা দাবি করেন, সরবরাহ ব্যবস্থা ভাঙার জন্য যোগাযোগের এই পথকেই নিশানা করেছে রাশিয়া। রাশিয়ার অব্যাহত হামলার জেরে বড় ধরনের ক্ষতির মুখে সমগ্র ইউক্রেন। এমন অবস্থায় ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি নতুন করে আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানিগুলোতে $10 কোটি আত্মসাতের অভিযোগে নতুন সংকটে ইউক্রেন। এর মধ্যে 2 মন্ত্রীকে পদত্যাগে বাধ্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সুদানের দারফুরের এল ফাশেরে গণহত্যা চলছেই। গবেষকরা বলছেন, স্যাটেলাইটে শহরের নতুন 4টি স্থানে মরদেহ অপসারণ ও পুড়িয়ে ফেলার কার্যক্রম দেখা গেছে। প্রায় 1.5 লাখ মানুষ এখনো নিখোঁজ। সেখানে আল ফাশের থেকে পালানো হাজারো মানুষের ঢল সামলাতে হিমশিম অবস্থা ইউএন শরণার্থী ক্যাম্পগুলোর। এদিকে আধা সামরিক বাহিনী RSF এর হাত থেকে 2টি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী। সুদানের দারফুরের আল ফাশির থেকে পালানো ক্ষুধাক্লিষ্ট হাজারো নাগরিক আশ্রয় নিয়েছে আরেক শহর টাউইলার UNHCR এর শরণার্থী ক্যাম্পে। চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে শরণার্থীদের চাপে নাজুক অবস্থা এসব ক্যাম্পের। নতুন আগতরা দ্রুত নিবন্ধন শেষে অস্থায়ী তাঁবু টাঙ্গিয়ে বসতি গড়ছে। এক সমীক্ষায় দেখা গেছে, টাউইলার ক্যাম্পগুলোয় মাত্র 10% মানুষেরই টেকসই পানি প্রবেশাধিকার ছিল। স্যানিটাইজেশনের অবস্থাও ছিল শোচনীয়। বর্তমানে দারফুরের বাসিন্দাদের নতুন ঢল সামলানোর মতো ন্যূনতম ব্যবস্থাও আর নেই সেখানে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী আল ফাশিরে এখনো গণহত্যা চালাচ্ছে আধা সামরিক বাহিনী RSF। ইয়েল বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাবের স্যাটেলাইট বিশ্লেষণে শহরের নতুন 4টি স্থানে মরদেহ অপসারণ ও পুড়িয়ে ফেলার কার্যক্রম দেখা গেছে। হাসপাতাল, মসজিদ, বিশ্ববিদ্যালয়ের মতো এলাকায় মিলেছে এসব চিহ্ন। গবেষকরা বলছেন, শহরের প্রায় 1.5 লাখ মানুষ এখনো নিখোঁজ। এর মধ্যে আধা সামরিক বাহিনী RSF এর হাত থেকে নর্থ কর্ডোফানের কাজকিল ও দাম হাজ আহমেদ অঞ্চল দুটি নিয়ন্ত্রণে নিয়েছে দেশটির সেনাবাহিনী। সেনাদের প্রত্যাবর্তন সুদানের সংঘাত বাড়ার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। 2023 সালের এপ্রিলে শুরু হওয়া সেনাবাহিনী ও RSF এর সংঘর্ষ পশ্চিমাঞ্চল দারফুরের পর ধীরে ধীরে কেন্দ্রে সরে এসেছে। যুদ্ধ ছড়িয়ে পড়ছে পূর্ব দিকে। এরই মধ্যে 1,25,00,000-এর বেশি সুদানি বাস্তুচ্যুত হয়েছেন। নিহত হয়েছেন 10,000-এর বেশি মানুষ। বহু এলাকায় আনুষ্ঠানিক দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ।